ব্যবসা বাণিজ্য বিষয়ক টিভি সাপ্তাহিক আয়োজন মধ্যমন্ত্রী ব্যাংক বিজনেস স্টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, করোনা মহামারীর মাঝে দেশের অর্থনীতিকে সচল রাখতে সরকার কয়েক ধাপে 1,03,117 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য দু দফায় 10,000 কোটি টাকা বাড়ি, 40,000 কোটি টাকা কটেজ অতি ক্ষুদ্র মাঝারি খাত সিএমএসএমইর জন্য 20,000 কোটি টাকা সহ বিভিন্ন শ্রেণী পেশার জন্য ঘোষণা হয়েছে পৃথক তহবিল। দুটি প্যাকেজই গত এপ্রিল থেকে বাস্তবায়ন করা শুরু হয়েছে। ইতিমধ্যে 80,000 কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে বৃহৎ শিল্প খাতে প্রণোদনার প্রায় পুরোটাই বিতরণ করা হলেও সিএমএসএমই ও কৃষি খাতের ঋণ বিতরণে ব্যাপক অনাগ্রহ রয়েছে ব্যাংকগুলোর। অভিযোগ রয়েছে দীর্ঘদিনের চিহ্নিত ঋণ খেলাপি, একাধিবার ঋণ পুনর্গঠন, পুনঃতফসিল, গণছাড়, সুদ মওকুফ সহ নানা সুবিধা গ্রহণকারী বেশ কয়েকটি শিল্প গ্রুপ প্রণোদনা পেলেও বঞ্চিত হচ্ছেন ভালো উদ্যোক্তারা। তথ্য বলছে গত 31 অক্টোবর পর্যন্ত সিএমএসএমই খাতে মাত্র 28% ঋণ বিতরণ করা হয়েছে। এমন একটি চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় প্রণোদনার টাকা পাচ্ছে কারা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহসান এইচ মনসুর। যাচ্ছি মূল আলোচনায়। আহসান এইচ মনসুর, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। করোনার অভিঘাত মোকাবিলায় সরকার লাখ কোটি টাকার উপর প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা এই সুবিধা কতখানি নিতে পেরেছে কিংবা নিতে পারছে বলে আপনি মনে করেন? প্রথমত আমি বলবো যে এই যেটা প্রণোদনা প্যাকেজটা দেওয়া হয়েছে, প্রধান যারা স্টেক হোল্ডার তাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে রপ্তানিমুখী, একটা হচ্ছে আমাদের বৃহত্তর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আরেকটা হচ্ছে ক্ষুদ্র এবং ইন্ডাস্ট্রিজ বেসড, আর এগ্রিকালচার একটা 5,000 কোটি টাকার একটা স্মল প্যাকেজ আছে সেখানে। যারা রপ্তানিমুখী তারা কিন্তু এটা পুরোটাই নিয়ে নিয়েছেন এবং এটা খুব ফলও দিয়েছে। আমি বলবো আমাদের রপ্তানির একটা রিবাউন্ড আমরা দেখতে পেরেছি, সেখানকার এমপ্লয়মেন্ট সিচুয়েশনটা ইমপ্রুভ হয়েছে, সবাই মোটামুটি কাজে যোগ দিতে পেরেছে। এটা বিশাল একটা বড় অর্জন, কোনো কোয়েশ্চেন নেই সেই বিষয়ে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ব্যাপারেও মোটামুটি বলা যায় যারা চেয়েছেন তারা পেয়েছে এবং যে অর্থ দেওয়া হয়েছে সেটা প্রায় 100%-এর কাছাকাছি বিতরণ হয়ে গেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানই এটা নিয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান আবার সম্মানের সাথে এটাকে ডিক্লাইনও করেছেন, তারা বলছে যে আমাদের লাগবে না, অন্যদেরকে আপনারা দিতে পারেন। আবার যে সমস্যাটা যেটা আছে সেটা হচ্ছে ক্ষুদ্র, মাঝারি এবং একেবারে অতি ক্ষুদ্র, যেটাকে বলা হয় মাইক্রো এন্টারপ্রাইজ, সেগুলো জায়গাতে কিন্তু বিতরণটা সেইভাবে করতে পারছে না এখন পর্যন্ত। এটা 3টে কারণ আছে। একটা প্রধান কারণ হচ্ছে যে সব ব্যাংকই কিন্তু সমানভাবে এগ্রিকালচার সেক্টর এবং ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলোর জন্য একেবারে মানে এখানে তারা সমানভাবে বিজনেস করতে পারে না, তাদের বিজনেস মডেল এটাকে পারমিট করে না। এটা একটা দিক। যে ব্যাংকগুলো পারে, যেমন আইডিএলসি ব্যাংক বা আর কয়েকটা আছে, তারা কিন্তু মোটামুটি ভাবে অনেকখানি বিতরণ কার্য সম্পাদন করেছে এবং ডিসেম্বরের মধ্যে তারা তাদের অ্যালোকেটেড টাকাটা দিয়ে দিতে পারবে। যেমন ব্যাংকের ক্ষেত্রে আমরা আশা করি যে 1100 কোটি টাকা যে বাজেট দেওয়া হয়েছে অ্যালোকেশন, সেটা পুরোপুরি ভাবেই ডিসেম্বরের আগেই শেষ হয়ে যাবে বিতরণ। কিন্তু সবাই কিন্তু পারবে না, কারণ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা নাই। এখানে আরেকটি সমস্যা হচ্ছে যে অনেকেই 9% ইন্টারেস্ট ক্যাপের কারণে পারবে না। তাদের কস্ট অফ ডুইং বিজনেস ইজ হাই এবং সেটা যদি এফিসিয়েন্টলি তারা না করতে পারে, তাদের পক্ষে এখানে লস হয়ে যাবে। কাজে এখানে সরকারের নীতিটাও কিন্তু একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। ফাইনালি যেটা বলবো যে অতি ক্ষুদ্রদের জন্য, যাদের কোলাটেরাল নাই, বাংলাদেশ ব্যাংক থেকে একটা ইন্স্যুরেন্স স্কিমের ঘোষণা করা হয়েছিল এবং সেটা গ্রহণও করা হয়েছে নীতিগতভাবে, কিন্তু বাস্তবায়ন করা হয়। এই নীতিটা করতে পারলে আমার মনে হয় ব্যাংকিং খাতও সামগ্রিকভাবে কিছুটা স্বস্তিতে থাকবে এই ক্ষেত্রে লোন দেওয়ার ব্যাপারে। এই জিনিসগুলো অ্যাড্রেস করা যায়, তাহলে মোটামুটি ভাবে বলা যায় যে এখানে অগ্রগতি সাধন করা যাবে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। জনাব এম এ মান্নান এমপি, সরকার ব্যাংকগুলোকে নানা সুবিধা দেওয়ার পরেও ব্যাংকগুলো প্রণোদনার টাকা ক্ষুদ্র, মাঝারি এবং কৃষি খাতে দিতে চাইছে না। এখানে কি সরকারের কিছু করার নেই? ধন্যবাদ। প্রথমে যেটা বলা প্রয়োজন আমি মনে করি, আমার নিজের মত, সরকারের মেজর প্রাইমারি উদ্দেশ্য ছিল একটা বার্তা, একটা মেসেজ দেওয়া মার্কেটকে, গোটা ব্যবস্থাপনাটাকে। এই জন্য লক্ষাধিক কোটি টাকার যে ঘোষণাটা, ইট ওয়াজ এ কাইন্ড অফ একটা কি বলবো, একটা মেসেজ যে উই আর অ্যারাউন্ড, আপনাদের সঙ্গে আমরা আছি,
আপনারা ঘাবড়াবেন না, আপনাদেরকে রেজিলিয়েন্ট হতে হবে, উঠে আসার জন্য যে বাড়তি রক্তের প্রয়োজন, এই ডোজ আমরা আপনাদেরকে দিলাম, ওখানে আপনারা নিজেরা গুছিয়ে আনেন। দ্যাট ওয়াজ প্রাইমারি এইম অফ দ্য গভর্নমেন্ট। আমার ধারণা এই কাজটা করে প্রথম দিকে যে একটা বাজারের মধ্যে একটা ইতিবাচক মনোভাবের সৃষ্টি করা হয়েছিল সার্বিকভাবে, যেটা জনাব মনসুরও স্বীকার করলেন যে এক্সপোর্টটা রিবাউন্ড হয়েছে, এক্সপোর্ট সেক্টরটা পুরোপুরি ইউজ করেছে সেই টাকাটা, এক্সপোর্ট রিবাউন্ড হচ্ছে, জব লস এক্সপোর্ট সেক্টরে প্রথম যে ভীতি ছিল সেটা হয় নাই, ইট ইজ ভেরি পজিটিভ সাইড। এমনকি ম্যানুফ্যাকচারিং সেক্টর সেখানেও পুরোপুরি প্রায় ইউজ হয়ে গেছে। জনাব মনসুরের মধ্যে নিজেও একটা ব্যাংকের চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংকের আমি যতদূর জানি, সুতরাং তার কাছে তথ্যগুলো সর্বশেষ আছে। সুতরাং এই দুইটা ক্ষেত্রে বিচারে অত্যন্ত ইতিবাচক বলে আমি মনে করি। দেয়ার আর গ্যাপস হিয়ার এন্ড দেয়ার থাকবে, আমি তুলনাতে যাব না। হ্যাঁ, আসল যে খাতটা ইনফরমালের কাছাকাছি, কিন্তু ইনফরমাল হয়তো পুরোপুরি নয়। যেমন স্মল ইন্ডাস্ট্রি, মাইক্রো ইন্ডাস্ট্রিজ, হাজব্যান্ড ওয়াইফের একটা এন্টারপ্রাইজ, ফ্যামিলি একটা এন্টারপ্রাইজ, 2-4টা বন্ধুর একটা এন্টারপ্রাইজ, এইগুলা অনেকগুলো আনরিচেবল হয়ে গেছে আমাদের জন্য। শিক্ষা খাতে যেমন ডিফিকাল্ট টু রিচ সেক্টর একটা আছে, তাদের জন্য আলাদা প্রকল্প আছে, হার্ড টু রিচ সেক্টর অফ দ্য স্কুলিং। মূল সমস্যাটা এখানে যেটা আমি লক্ষ্য করেছি, এরা ব্যাংকেবল, কিন্তু ব্যাংকের সঙ্গে তাদের অনেকের সম্পৃক্ততা নেই। এরা পার্সোনালি নিজেরা খাতা হিসাব রেখে তারা ব্যবসা করে, উইচ ইজ গুড, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু টাকা দিতে গেলে তো আপনাকে একটা আনুষ্ঠানিক পর্যায়ে দিতে হবে। আপনাকে একটা প্রথমে একটা শর্ত ছিল, নো ইউর ক্লায়েন্ট, ইউ হ্যাভ টু নো ইউর ক্লায়েন্ট। ক্লায়েন্ট হতে পারে বিশাল বড় ক্লায়েন্ট হতে পারে, অথবা স্মল ক্লায়েন্ট হতে পারে, বাট ক্লায়েন্ট মাস্ট বি নোন টু দ্য লেন্ডার। এইখানে একটা বিশাল গ্যাপ। স্মল খাত যেটা, বিশেষ করে যারা মনসুর বললেন স্মল মাইক্রো সেক্টর যারা, দে আর রিয়েলি তারা আউট অফ রিচ। এবং এইটা কিভাবে রিচ করা যায়, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট ম্যাটার। আমাদের ব্যাংকিং সেক্টরে যারা পারঙ্গম ব্যক্তিবর্গ আছেন, মনসুর একজন, আরো আছেন যারা কাজ করছেন, তারা আমাদেরকে গাইড করতে পারেন সরকারকে, যে আপনারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই যে স্পেসিফিক কাজগুলো করেন, সরকার ইজ প্রিপেয়ার টু টেক মোর রিস্ক। এখানে আরো বেশি রিস্ক নিতে সরকার রাজি আছেন, কিন্তু অপারেশনাল দিকটা পিনপয়েন্ট করার জন্য আমি আশা করব একটা আরো স্ট্রঙ্গার কন্ট্রিবিউশন ফ্রম আওয়ার ব্যাংকিং সেক্টর, কারণ তারা ওখানে বিচরণ করেন, তারা জানেন। এর জন্য যদি বাড়তি ক্রেডিটের প্রয়োজন হয়, সেটা দেওয়ার জন্য সরকার রাজি আছেন। এবং ওই যে একটা ইন্টারেস্ট রেটের কথা বললেন, এখানেও তাদের জন্য আর একটু সহনীয় করা, বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আর একটু সহনীয় করার জন্য আরো লোয়ার স্কেলে এটা করা যেতে পারে। অনলি ফ্যাক্ট যেটা বারবার আমি রিপিট করছি, যে উই আর এ গভর্নমেন্ট, আমাদের বিধিবিধানকে মেনেই করতে হবে। ইট ইজ পাবলিক ফান্ড, সে একটা মিনিমাম পর্যায়ে প্রাতিষ্ঠানিক একটা প্ল্যাটফর্ম, একটা ফ্রেমওয়ার্ক না থাকলে অপারেট করা ডিফিকাল্ট হবে। সেই ফ্রেমওয়ার্কটা এখন বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকিং সেক্টরে যারা আছেন সব মিলে বসে তারা করতে পারেন। আমার ধারণা হয়তো এই কাজটা আর আমার জানার বাইরে হচ্ছে এই মুহূর্তে। এইটুকু আমি বলবো। জি, ধন্যবাদ। ডক্টর আহসান মনসুর। কেন্দ্রীয় ব্যাংক বলেছে ঋণ খেলাপি কিংবা পূর্বে বিভিন্ন সুবিধা গ্রহণকারীদের প্রণোদনার ঋণ দেওয়া যাবে না। আবার কেন্দ্রীয় ব্যাংকই চিহ্নিত খেলাপিদের প্রণোদনার সুবিধা অনুমোদনের নজির রয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা তো প্রথম নীতিকেই সমর্থন করেছিলাম যে এটা যারা ঋণ খেলাপি এবং যারা অলরেডি এই 2% ডাউন পেমেন্ট করে 10-15 বছরের জন্য রিশিডিউল করে ফেলেছে, তাদের জন্য যেন এটা না দেওয়া হয়। এবং এটার সাথে যেহেতু রাজনৈতিক একটা পরিবেশগত ব্যাপারও আছে, যে তারাই তাহলে সব টাকা নিয়ে নিবে নিজেদের কাছে, অন্যরা হয়তো পাবে না, ইভেন ওই সেক্টরের জন্য অন্যরা পাবে না। সেই সব কারণে আমরা বলেছিলাম যে সরকারের কাছে যে রিকমেন্ডেশন আমাদের ছিল, যে তাদেরকে এখান থেকে একটু বাদ দিয়ে বাকি যারা কমপ্লায়েন্ট, যারা সত্যিকারের অর্থেই বিজনেসের সাথে জড়িত এবং অ্যাক্টিভলি এনগেজড, তাদেরকেই যেন দেওয়া হয়। তো সেই জন্য আমি বলবো এই বিচ্যুতিটার প্রয়োজন ছিল না, এটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হতো। কিন্তু বাংলাদেশে যা হয় অন্যান্য দেশেও হয়ে থাকে অনেক ক্ষেত্রে, রাজনৈতিক চাপ আসে এবং সেই চাপের মুখে অনেককেই অনেক ধরনের নীতির কিছু পরিবর্তন করতে হয়, কিন্তু না করতে পারলেই ভালো হতো বলে আমি। জনাব এম এ মান্নান এমপি, বাবু সাহেবের অভিযোগ, জি আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন? না, যে ওনার কথার সাথে জনাব মনসুরের এবং আপনার ভেরি পয়েন্টেড প্রশ্ন, জি, যে বলছেন যে এটা করতে পারবেন না খেলাফিদের ক্ষেত্রে দিস, আবার ব্যক্ত করছেন এটা আপনার বিচারে এটা দ্বিমুখী, এটা ঠিক নয়। অবশ্যই সার্বিক করতে এরকম ঠিক নয়। আমি একটা কথা আমি সবিনয় বলতে চাই, আপনি খেলাফি শব্দটা বাংলাদেশকে উই হ্যাভ ক্রিমিনালাইজ দিস ওয়ার্ড, এটা তো ক্রিমিনালাইজ ওয়ার্ড নয়।
খেলাফি যে এই যে বিজনেসের একটা অর্গানিক লাইফ আছে, জীবন আছে, যে গড়া মৃত্যু কন্টিনিউয়াস প্রক্রিয়া। কোনো খেলাফি কমপ্লিটলি ইনোসেন্টলি আউট অফ ইটস ওন ক্ষমতার বাইরে নানা কারণে সে হয়তো ফেল হয়ে গেছে, তাই বলে তাকে আপনি জেনারেলি আমরা করি কি এটা একটা খেলাফি, সাম কাইন্ড অফ এ ক্রিমিনাল অ্যাক্ট, এটা থেকে বুঝে বেরিয়ে আসা উচিত। আমরা ফ্রি মার্কেট ইকোনমি করব, সবাইকে আমরা উৎসাহ দিব যে আপনারা নিজেরা ব্যবসা বাণিজ্য করেন, কোনো বাধা আপনাদের সম্মুখীন আসবে না। আবার এট দ্য সেম টাইম সামান্য পান থেকে চুল খসলে এটাকে কাঠগড়া দাঁড় করিয়ে তাকে পাবলিকলি বিচার করা হবে নানাভাবে, এইটার সঙ্গে আমি একমত নই। এখানে উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল। এখানে যেটা ছিল কেন এটা দরকার হলে বুঝলাম না, যেখানে বলা আছে ব্যাংকগুলোকে কেওয়াইসির মাধ্যমে অপারেট করো, একটা ওভারআর্চিং একটা প্রিন্সিপাল যারা মনসুর ভালো করে জানেন, দে আর গিভেন দিস রেসপন্সিবিলিটি। 1 টাকার বড়োয়ার হোক বা 1 কোটি টাকার বড়োয়ার হোক, বড়োয়ার মাস্ট বি জাজ বাই দ্য লেন্ডার। তার নিজস্ব কিছু ক্রাইটেরিয়া, সরকারের ক্রাইটেরিয়ার বাইরেও তার নিজের কিছু ক্রাইটেরিয়া আছে। আমি এমনও জানি আমার ব্যক্তিগত জীবন থেকে, আমি চাকরি জীবনে বা আমার অর্থ মন্ত্রণালয়ে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ব্যাংক অর্ডার দিয়েছে ব্যাংক ব্রাঞ্চ ইন এ স্মল বাজারের মধ্যে দূরে, যে হ্যাঁ একে ঋণ দাও। জনাব এম এ মান্নান, কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করে যে ঋণ ভাগাভাগির ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো তো বিদ্যমান। এই ব্যাপারে পরিচালকরা নিজেদের মধ্যে ঋণ ভাগাভাগি করছে, প্রভাব বিস্তার করে প্রমোশন নেই, প্রভাব বিস্তার করে চাকরি করি, প্রভাব বিস্তার করে ব্যবসা করি। হু ডাজ নট? এভরিওয়্যার। আমরা শব্দটা হয়তো খারাপ শোনায়, আলটিমেটলি নেটওয়ার্কিং মানে কি? ভেরি পজিটিভ ওয়ার্ড। হ্যাঁ, স্মার্ট ছেলে নেটওয়ার্কিং করে উঠে গেল, ওটা এক ধরনের প্রভাব বিস্তার করে। আমি অমুকের ছেলে, অমুকের বাসছে, এই আমার লিঙ্ক, এই আমার যোগাযোগ, এই যে হার্ভার্ড থেকে পাস করে এসেছি। দিজ আর ম্যাটার্স। এই বাজার অর্থনীতির এই ফ্যাক্টরগুলোকে আমরা ইগনোর করতে পারবো? সুতরাং এটাকে প্রভাব বলা, ওই কারণ এই শব্দগুলো প্রত্যেকটা শব্দ আমাদের এখানে লেক্সিকনটা চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো একটা নেগেটিভ অর্থ নিয়ে গেছে, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর আমি মনে করি। ধন্যবাদ। জনাব এ কে আজাদ, প্রণোদনার 80,000 কোটি টাকা ব্যাংকগুলো বিতরণ করেছে, এর মধ্যে 2 দফায় 10,000 কোটি টাকা বাড়িয়ে বৃহৎ শিল্প খাতের জন্য প্রণোদনার সীমা 40,000 কোটি টাকা করা হয়েছে এবং প্রায় পুরোটাই বিতরণও হয়ে গেছে। অথচ সিএমএসএমই খাতে ঋণ বিতরণ হচ্ছে মাত্র 28% বা 6,000 কোটি টাকা। এই বৈষম্য বা অবহেলার কারণ কি? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী খুব নীতিগতভাবেই এই লোনটা দিয়েছেন, যে এই লোনটার কারণে ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ী সবাই যাতে উপকৃত হয়। তবে এই টাকাটা এবং ইন্টারেস্টটা উনি চার্জ করেননি। 2% দিয়েছেন সার্ভিস চার্জ হিসাবে রপ্তানিকারকদেরকে, এসএমইর ক্ষেত্রে দিয়েছেন 4%, আর বড় মাঝারি শিল্পেরও 4.5% দিয়েছে। কিন্তু যেহেতু এটা ডিস্ট্রিবিউশন হয়েছে ব্যাংকের মাধ্যমে, যাদের সাথে ব্যাংকের সম্পর্কটা মানে ক্লায়েন্ট এবং ব্যাংকের সম্পর্কটা ভালো, এবং ব্যাংক যেখানে মনে করেছে এই টাকাটা লোন দিলে টাকাটা এই ক্লায়েন্ট আবার যথাসময়ে ফেরত দিতে পারবে, ইন্টারেস্টটা এখানে মুখ্য না, মুখ্যটা টাকাটা ফেরত দিতে পারবে কিনা। অনেকেই এই করোনার কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিউ টাইমে রপ্তানি করতে পারে নাই, বা অভ্যন্তরীণ বাজারে সে বাজারজাত করতে পারে না, যা বাজারজাত করেছিল মাল বিক্রি হয় নাই, যে দোকানদার তাকে টাকা দিতে পারে নাই, যে কারণে হোক সে যে সমস্যায় পড়েছিল সেই সমস্যার সমাধান তার হয়নি। কারণ কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন, এসএমই খাতে মাত্র 28% লোন বিতরণ, কারণ ব্যাংক দেখেছে যে এই ক্লায়েন্টকে টাকা দিলে সে টাকাটা ফেরত পাবে না, তবে টাকা দেয়নি, সে আনএমপ্লয়মেন্ট হয়ে যাক, তার কারখানা বন্ধ হয়ে যাক, ব্যাংক এদিকে যায় না, ব্যাংক টোটালি তার প্রোটেকশনের দিকে তাকিয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে সেকেন্ড ওয়েভ যে দেখা দিচ্ছে, সেই ওয়েভের ক্ষেত্রে যদি সরকার নীতিমালা এখানে শিথিল না করে, অর্থাৎ যেহেতু এই টাকাটা ব্যাংক দিচ্ছে, ব্যাংক তার সন্তুষ্টির উপর নির্ভর করে, যদি রাজস্ব থেকে টাকা দেওয়া হয় এবং ব্যাংকে বলা হয় তুমি ডিস্ট্রিবিউট করো, রিটার্নকে দিতে পারলো না পারলো সেটা আমরা দেখব, তবে যথাযথ ব্যবসায়ী যারা পায় সেটা যদি করা হয় তাহলে আমার মনে হয় সঠিক হবে, তাহলে সবাই পাবে, সবাই উপকৃত হবে। এখানে যেহেতু এটা টোটালি ইনডাইরেক্টলি একটা লোন, যদিও এখানে বলা হয়েছে স্টিমুলাস প্যাকেজ ঠিকই আছে, কিন্তু মালিক এবং যেহেতু ব্যাংক এবং ঋণ গ্রহীতার সম্পর্কের উপরে নির্ভর করে, সেই ক্ষেত্রে এখানে সরকারের ওইরকম কোনো মানে মনিটরিং ছিল না।
যার কারণে অনেক কোম্পানি বসে গেছে, অনেকেই 50% বসে গেছে, অনেকে কোম্পানি আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে এবং এখনো কিন্তু ছাঁটাই হচ্ছে। জি। তবে এটাকে যদি এদেরকে যদি চাকরিতে রাখতে হয় তাহলে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আপনাকে অবশ্যই রাজস্ব থেকে একটা বরাদ্দ দিতে হবে, যেটা সরাসরি সরকার নিয়ন্ত্রণ করবে। জি, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানকে কিংবা গ্রুপকে ঋণ দেওয়া হচ্ছে এবং সেটা দিতে হবে, অর্থনীতির চাকা ঘোরার জন্য এটা প্রয়োজন। কিন্তু ক্ষুদ্র যে এসএমই খাত কিংবা ক্ষুদ্র যে সংগঠনগুলো উদ্যোক্তারা রয়েছে তারা কিন্তু ঋণ পাচ্ছে না, তাদেরকে তো ঋণ দিতে হবে, কিন্তু সেটা যদি না হয়, কারণ এরাই কিন্তু প্রান্তিক কাজগুলো করছে, আর সেটার অভিজ্ঞতা কী হতে পারে, কিংবা কেন সে ব্যাপারে উদাসীন কিংবা দেওয়া হচ্ছে না, করণীয় কি একে আজাদ? এখানে দেখেন আহসান মনসুর ভাই ও একটা ব্যাংকের উনি বোর্ডের চেয়ারম্যান, উনিও এখানে ওনার নীতির বাইরে উনি যাবেন না। উনি বলবো যে লোনটা ফেরত দিতে পারবে তার ক্ষেত্রে যাবে। এই যে এসএমই খাত এত সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট করেছে কিন্তু এসএমই খাত, অত এসএমই খাতের লোন ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা আমরা শুরুর থেকে বলছি। তারা কিন্তু লোন পাচ্ছে না, তারা কিন্তু প্রোটেকশন পাচ্ছে না, আজকে তারা চাকরিচ্যুত সবচেয়ে বেশি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ব্যাংকে যদি প্রোটেকশন, ঠিক আছে, যদি যে টাকাটা অনাদায়ী হবে সেটা সরকার ভর্তুকি দিবে, এইরকম যদি একটা অ্যানাউন্সমেন্ট আসে তাহলেই সম্ভব। আমি মনে করি এরা আবার ঘুরে দাঁড়াইতে পারবে, এরা অর্থনৈতিক কন্ট্রিবিউশন রাখবে। অ্যাপারেন্টলি যদি মনে হয় যে সরকার 20,000 কোটি টাকা দিল, সে 20,000 কোটি টাকা যদি সরকারের 10,000 কোটি টাকা না আসে, তাহলে তারা ইকোনমিতে যে কন্ট্রিবিউশন রাখবে যদি সার্ভাইভ করে, তাহলে তার চেয়ে অনেক বেশি হবে। তো সেই ক্ষেত্রে অ্যাপারেন্টলি সরকারের যদি মনে হয় যে এটা লস হবে, কিন্তু দীর্ঘস্থায়ী এটা লস হবে না, এটা সরকার আরো লাভবান হবে। ধন্যবাদ। জনাব এম এ মান্নান, ব্যবসায়ীদের অভিযোগ ব্যাংক পরিচালকরা নিজেদের পছন্দের ব্যক্তিদের প্রণোদনা দিচ্ছে। কোনো কোনো ব্যাংক প্রণোদনা উপলক্ষে প্রাপ্ত সুবিধাদি দিয়ে নিজেদের তারল্য প্রবাহ অক্ষুণ্ণ রাখছেন। প্রণোদনার টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দিচ্ছে না, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাহলে যাবে কোথায়, তাদের কি হবে? জি, আপনার কাছ থেকে এর উত্তরটা নিব, তবে তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, মধুমতি ব্যাংক বিজনেস টকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি করোনায় ঘোষিত প্রণোদনা নিয়ে। জনাব এম এ মান্নান এমপি, আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল, যে ব্যবসায়ীদের অভিযোগ কিংবা ব্যবসায়ীদের অনেকেই অভিযোগ করছেন যে ব্যাংক পরিচালকরা নিজেদের পছন্দের ব্যক্তিদের প্রণোদনা দিচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে অবহিত নই এমন একটা ব্যাপার যেন সম্বন্ধে বলতে, হোয়াট আই সে ফাইনালি আমার নিজের মতে, ব্যবসা তো ব্যবসায়ী। যদি আমার বোর্ড দ্য এন্ড অফ দ্য ইয়ার আমার ব্যালেন্স শিট, আমার যেটা দেখার আমার যে বিষয়গুলো যদি স্যাটিসফাইড হয় যে আমার ম্যানেজমেন্ট আমাকে রিটার্ন দিয়েছে যেটা ন্যায়ত সঙ্গতভাবে দেওয়ার কথা, তাহলে আমিও তো গভীরে ভিতরে গিয়ে এই যে খুঁজাখুঁজি করা, আমি মনে করি এটা ব্যবসার স্বার্থে যথেষ্ট নয়। ব্যবসাতে পুঁজিবাদী ব্যবসা, ওপেন মার্কেট ব্যবসাতে আপনাকে ইউ হ্যাভ টু বি লিবারেল, ইউ হ্যাভ টু গিভ দেম স্পেস অপারেট করার মতো। আপনি পাতায় পাতায় লাইনে লাইনে খুঁজলে মানসিক একটা ক্লারিক্যাল মাইন্ড নিয়ে আই ডোন্ট এগ্রি, ইট উইল নট ওয়ার্ক। সুতরাং এখানে যদি কোনো বোর্ডের কোনো ব্যক্তি তার পরিচিত কাউকে দিয়ে থাকে, দিয়েছে, আমি দেখবো কোনটা ক্রিমিনালি খেলাপি করা হয়েছে, কোনটাকে জেনে শুনে বুঝে মিসডাইরেক্ট করা হয়েছে, এইটাকে আমি ফলো করবো। আর বাকিগুলোকে অত আমার তার ভাইস্তা লাগে বা তার আত্মীয় হয় বা ফ্রেন্ড হয়, দিজ আর ম্যাটার, আমার মনে হয় না আমরা উই ক্যান টেক ইনটু কনসিডারেশন। এগুলো প্রমাণ করার কোনো বিষয় নয়, এটাকে পার্সিউ করা যাবে না, কারণ নাথিং রং। আমার ফ্রেন্ডকে যদি ঋণ নিয়ে আবার ঋণ ফেরত চলে আসে, তো আপনি মন্দ বলার কি কারণ আছে? অনেক সময় দিস মে বি পজিটিভ সাইড, আমি যাকে ঋণ দিচ্ছি তাকে আমি চিনি, আদায় করা আমার জন্য সহজ হবে, এইরকম অনেক ম্যানেজার মন্তব্য করেন। সুতরাং এইগুলোকে বোধ হয় এইভাবে, এবং সরকার আমার যত ধারণা, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সরকার প্রধান, শি ইজ ভেরি লিবারেল অ্যাবাউট দিস থিং। আমি এখানে একটা কথা বলতে চাই, এই যে বারবার আমরা বলছি যে স্মল ক্ষুদ্র খাতকে আমরা পাচ্ছি নাও ক্লিয়ার যে তাদেরকে আমরা রিচ করতে পারছি না। কিন্তু মাননীয় মন্ত্রী 7টা ব্যাংকে রিকোয়েস্ট করার পর তাদেরকে ডেকে বলার পরেও কেন্দ্রীয় ব্যাংক তাদের ডেকে পাঠিয়েছে এবং বলেছে, তারপরেও তারা একটি টাকাও দেয়নি।
এই যে ডেকে ডেকে পাঠানোর একটা মানসিকতা, ইজিলি স্কুলে হেডমাস্টার ছাত্রদেরকে ডাকবে, তুমি কালকে আসতে না কেন, ইটস এ ডিফারেন্ট থিং। এই চোটের সঙ্গে আমি ভেরি সরি, আমি সরকারি একজন কেন্দ্রীয় ব্যাংকের সমান হয়, এগুলো করতে হবে ভেরি সাবডিউড, এর স্টাইল আছে, দে আর নো ভেরি ওয়েল, সরকারের কাছ থেকে তো নানা সুবিধা নিচ্ছে তারা। নেবেই তো সুবিধা, ব্যবসা করছে কারণ সুবিধার জন্যই তো। এটা ফিরে আসছে কিনা, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু সি। অত মরাল গ্রাউন্ড আপনি খোলার একটা, প্রত্যেক ব্যাংকের মধ্যে কমপ্লায়েন্স অফিসারও আছে, তাদের ডিপার্টমেন্ট আছে, ইন্টারনাল অডিট হয়, দে উইল সি দ্যাট ইন দ্য ওন ওয়ে। আমি বাইরে থেকে কেন এখানে চিৎকার করে এইগুলা, আমরা উই আননেসারিলি ক্রিয়েট প্রবলেমস, এটা উই হ্যাভ টু লিভ। আমি একটা যেটা আবার বলতে চাচ্ছি, আবার বলছি আপনাকে জনাব রহমান, ইট ইজ ফ্যাক্ট যে আমাদের কৌশল ফর দ্য স্মল অ্যান্ড ভেরি মাইক্রো ক্রেডিট সেক্টরের জন্য কাজ করে নাই। তো ওয়াই আর ইউ ওয়েস্টিং টাইম? এদের জন্য একটা বিফিটিং মডেল আমাকে এক্ষুনি বসে আজাদ সাহেবের সঙ্গে বসে, মন্ত্রী সাহেবের সঙ্গে বসে কালকে আমার বের করে আনা উচিত। ইট ইজ এই যে স্মলেস্ট সেক্টর যারা মাইক্রো তাদেরকে পৌঁছাবার জন্য নর্মাল ব্যাংকিং চ্যানেল ফাংশনে এসএমই ফাউন্ডেশন আছে, এসএমই ফাউন্ডেশনের সঙ্গে এর একটা বড় অংশের যোগাযোগ আছে। ওয়াই ডোন্ট ইউ ইউজ দেম এজ এ ব্যাংকার? এসএমই ফাউন্ডেশনের আমি যতদূর জানি ট্র্যাক রেকর্ড খুবই ভালো। আরো এরকম অনেক নন গভর্নমেন্ট এন্টিটিস আছে যারা খুব ভালো অপারেট করছে। দেয়ার আর ইন দ্য এনজিওস অলসো, ইন দ্য ওই যে মাইক্রো ক্রেডিট যারা ব্যবসা করে, দে হ্যাভ এক্সপিরিয়েন্স, তাদেরকে ইউজ করা যেতে পারে। সুতরাং এইগুলো ওইভাবেই দেখা উচিত। মডেল হ্যাজ ফেইল্ড, ওইটা নিয়ে ঘোরাফেরা না করে নিউ মডেল একটা নিয়ে আসেন। এবং সেটা এনজিওর যে সুদের হার সেটা তো অনেক বেশি, 18 থেকে 20% পর্যন্ত তারা সুদ নেয়। আরেক পর্যায়ে আমরা কিন্তু নিচ্ছে তো যারা বায়ার্স ফর দ্য ঋণ, যদি ইফ দেয়ার আর বায়ার্স বাধ্য হয়ে নিচ্ছে, তারা তো সরকারি ব্যাংকে কিংবা কোনো ব্যাংকে গিয়ে পাচ্ছে না। যারা নিচ্ছে হাই রেটে, তার চেয়ে আরো হাই রেটেই তারা রিটার্ন নেয় না, তারা নিচ্ছে কেন? হাউ আর দে সার্ভাইভিং ফর দ্য লাস্ট 60-70 ইয়ার্স? There are very successful micro credit operators in this country. দিনরাত আমরা বকছি যে তোমরা সুদ করে মতো এত টাকা নিচ্ছ, তারা কিন্তু একটি চক্রে পড়ে যাচ্ছে, একটা দারিদ্র্যের চক্রে পড়ে যাচ্ছে, তারা কিন্তু বেরিয়ে আসতে পারছে না এই ঋণের বোঝা থেকে। আমরা বেরিয়ে আসতে পারছি? আমরা যে লো ইনকাম কান্ট্রিজ, আমরা যে বাধা আছি বড় বড় মহাজনদের কাছে গত 50 বছর যাবত, আমরা কি সম্পূর্ণ বেরিয়ে আসতে পারছি? ভেরি ডিফিকাল্ট ইকোনমিক কোয়েশ্চেন। আমরা এটা ইউজ করে কারেন্টলি আমরা আমাদের লেভেলকে রেজ করছি, সেটা দেখেন না কেন? জি ধন্যবাদ জনাব একে আজাদ। গত 18 জুন বাংলাদেশ ব্যাংক দ্রুত প্রণোদনা অর্থ ছাড়করণের নির্দেশ দিয়েছিল ব্যাংকগুলোকে। একই সঙ্গে ঋণ আবেদনকারীদের সহায়তায় স্বতন্ত্র হেল্প ডেস্ক প্রণোদনা প্যাকেজ সংক্রান্ত তথ্যাদি প্রদর্শন এবং ব্যাংকের প্রধান নির্বাহী সরাসরি তত্ত্বাবধানের নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা ব্যাংকগুলো কতটুকু বাস্তবায়ন করেছে? দেখুন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছেন যে দেখুন, এটা তো আর স্কুলের টিচার আর ছাত্রের ব্যাপার না যে এসে বললাম এই গতকালকে তুমি স্কুলে সাথে প্রেজেন্ট হও না। এখানে ব্যাংক তার সন্তুষ্টি ছাড়া দেবে না, কারণ গভর্নর সাহেব তো তার যদি টাকাটা সে অনাদায় হয়ে যায়, গভর্নর সাহেব সেটা তো কোনো প্রোটেকশন দেবেন না বা তাকে বলবেন না তোমাকে এটাকে আর দিতে হবে না। এই জন্যই এটাতে ওয়ার্ক করবে না, এটা সরাসরি গভর্নর সাহেবের উপর ব্লেম করে লাভ নাই। কারণ গভর্নর সাহেব, সরকার যখন প্রেশার দেয় তখন গভর্নর সাহেব ডেকে বলে, কিন্তু এখানে টোটালি গভর্নমেন্টকে তার টাকা ইনজেক্ট করতে হবে এবং সেটা রাজস্বের টাকা। এখানে ব্যাংকের টাকা দিয়ে করতে কই বাধা যাবে না। এখানে সরকারকেই তাকে একটা আলাদা বাজেট দিতে হবে যে তুমি এটা ডিস্ট্রিবিউট করো এমন দা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার। তারপর কোলাটারাল আছে কিনা, সে ফেরত দিতে পারবে কি পারবে না, এইটা আমরা গভর্নমেন্ট দেখবো। তুমি ডিস্ট্রিবিউট করো, বাট প্রপার ব্যক্তি যাতে পায়, প্রপার ব্যবসায়ী যাতে পায়। এই গভর্নমেন্ট যদি এই ধরনের কোনো একটা উদ্যোগ না নেয় তাহলে কিন্তু ইট উইল নট ওয়ার্ক। গভর্নর সাহেব ডাকবে, ওনারাও ছাত্রের মতো শুনে চলে যাবে, কিন্তু ইট উইল নট ওয়ার্ক, ইট ডিডন্ট ওয়ার্ক। জি ধন্যবাদ জনাব একে আজাদ। আবারও বাড়ছে করোনা ভাইরাসের তীব্রতা। সরকারের ঘোষিত প্রণোদনা দ্রুত বাস্তবায়ন না হলে অর্থনীতিতে কী ধরনের সংকট হওয়ার আশঙ্কা তৈরি হবে কিংবা হতে পারে? করোনা বাড়ছে, কিন্তু দুটো দিক এখানে। একটা দিক হচ্ছে কিন্তু আমাদের মেডিকেল ফ্যাসিলিটিটা অনেক বেড়েছে, ডাক্তাররাও বুঝতে পারছে নার্সরা কি ধরনের মেডিকেশন লাগবে, যার জন্য ইনফেক্টেড যে হারে হচ্ছে মৃত্যু হার ওইভাবে বাড়ছে না। তো তাদের অন্যান্য সমস্যা আছে, তাদের জন্য একটা ব্যতিক্রম, কিন্তু নর্মাল পেশেন্টরা কিন্তু ভালো হয়ে ফিরছে। এক। 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে, আমাদের জানেন আমাদের অর্থনীতির বিরাট একটা অংশ নির্ভর করে রপ্তানির উপর। আমাদের মূল ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা এবং ইউরোপ,
সেই বাজার, তারা সেখানে যেহেতু ভ্যাকসিন এসে গেছে, তারা কিন্তু অর্ডার ক্যান্সেল করছে না বা স্থগিত করছে না। তারা যেগুলো অর্ডার কমিয়ে দিয়েছে, আগে যেটা কমিয়ে দিয়েছিল সেটা আছে, কিন্তু আমি মনে করি যে সামনে খুব বড় সমস্যা হবে না। তো যেহেতু ভ্যাকসিন এসে যায়, তো ভ্যাকসিন তো আবার ওভারনাইট আমাদের দেশে আসবে না, এটা আমাদের দেশে আসতে হয়তো এপ্রিল, মে, জুন লেগে যেতে পারে। তো এবং মাস পিপুলকে ওভারনাইট দেওয়া যাবে না। এই কারণে আমি মনে করি 2021 সালটা আমাদের করোনার থেকে আমরা বের হতে পারবো না। এই 18 কোটি লোকের কাছে ভ্যাকসিন পৌঁছতে প্রচুর সময় লাগবে। তাদের আমাদের এখানে বিভিন্ন মেডিকেল ফ্যাসিলিটি সবকিছু মিলে ইনফ্রাস্ট্রাকচার তো অতখানি আমাদের উন্নত না। তো সবকিছু মিলেই তারপরেও আমি মনে করি আমাদের মানুষের ইমিউনিটি ক্ষমতা অনেক বেশি। আমরা তার তো সচেতনতা হই, তাহলে আমরা এটা ওভারকাম করতে পারবো। তবে সরকারকে একটু সতর্ক থাকতে হবে, যেটা হাসান মনসুর ভাই বলেছেন, যে আমরা পরামর্শ কি থাকবে একদম পয়েন্ট, একদম বুলেট আকারে যদি বলেন। সরকারকে সহজভাবে আমাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে বা প্রণোদনা দিতে হবে, যেটা যে ডিস্ট্রিবিউশনটা ইফেক্টিভ হয়। আমাদের মতো অ্যানাউন্স করে দিলে আগের মতন এটা কিন্তু ওয়ার্ক করে নাই। তবে এইবার এসএমইরা কিন্তু আরো দুর্ভোগ পোহাবে তারা, কারণ তারা তো রপ্তানি করে না, তারা তো ইউরোপ আমেরিকার মার্কেট নাই, তাদের ডোমেস্টিক মার্কেট দিতে হলে অবশ্যই তাদেরকে লোনটা বা প্রণোদনাটা সহজলভ্য হইতে হইতো। আসার মনসুর, যে করোনাকালে নানান সুযোগ সুবিধা দিয়েছে সরকার, তারপরেও খেলাপি ঋণ বেড়েছে, এর কারণ কি আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে বাংলাদেশেও কিন্তু স্মল এন্টারপ্রাইজকে লোন দেওয়ার জন্য মডেলগুলো মোটামুটি ওয়ার্কিং করছে, কিন্তু সব ব্যাংকই কিন্তু সমানভাবে পারবে না। এটা আমাদের বুঝতে হবে যে সব ব্যাংক এসএমই খাতে যে স্পেশালাইজেশন সেটা বুঝতে এবং সেটাকে অপারেশনাল করতে ক্যাপাসিটি বিল্ডিং এর প্রচুর প্রয়োজন আছে, এবং সবাইকে সেটা করার দরকারও নেই। সেই জন্য আমাদেরকে সবাইকে ঢালাওভাবে ঋণ বিতরণ করতে হবে, এই কথাটা বলাটাই হচ্ছে একটা ভ্রান্ত, রং অ্যাপ্রোচ। সেকেন্ডলি হচ্ছে, আমি ব্র্যাক ব্যাংকের কথাই বলি। আমাদের 2 বছর আগে আমাদের লেন্ডিং ছিল এসএমই খাতে 41%। আবেদ সাহেবের মৃত্যুর আগ পর্যন্ত এটা ছিল 47%। এবছরে এখন এই করোনাকালীন সময়েও আমাদের লেন্ডিং পোর্টফোলিও বেড়ে হয়েছে 51%। এটা বাড়ানো সম্ভব। ইট ইজ এ লাভজনক প্রতিষ্ঠান, লাভজনক বিজনেস। এখানে বিজনেস করে লাভ করা সম্ভব, এখানে রিস্ককেও মিটিগেশন করা যায়, এখানে রিস্ক ম্যানেজ করা যায়। সেই মডেল আমরা আইডিএলসিতেও দেখেছি, আমরা ব্যাংকেও দেখছি। এটা করা অসম্ভব কিছু না, কিন্তু সবার পক্ষে কিন্তু সবাইকেই এই ক্ষেত্রে যেতে হবে এমন কোনো কথা নাই। সবাই এটা পারবে না এই রিস্কটা নিতে, সবার সেই ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা নাই। এটা একটা বিশেষ ভাবে গড়ে তুলতে হয় সময়ের সাথে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে, আমি একটু আজাদ সাহেবের সাথে একটু করে বলবো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এখানে লিকুইডিটি সাপোর্ট 50% দিয়েছে। এটা কিন্তু সব টাকাটাই কিন্তু ব্যাংকের অর্থ নয়। এখানে 50 অর্ধেকের বেশি টাকা বা সরাসরি ভাবে বাংলাদেশ ব্যাংকের লিকুইডিটি ইনজেকশন করা হয়েছে। কাজে বাজেটের থেকে দেওয়া হয়নি সেটা ঠিক, কিন্তু মানি ক্রিয়েশন হয়েছে এবং লিকুইডিটি সাপোর্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকগুলোকে দিয়েছে 50%-এরও বেশি। 70,000 কোটি টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসবে টোটালিটি। তার মধ্যে প্রায় 60,000 কোটি টাকা অলরেডি চলে এসেছে। তো সেখানে সাপোর্টটা কিন্তু আসছে, সরকারের কাছ থেকে আসছে, বাংলাদেশ ব্যাংক সরকার রেডি পার। কিন্তু যে সমস্যাটা রয়ে গেছে সেটা হচ্ছে আমি যে ব্যাংকের সামর্থ্য নাই, সেই ব্যাংককে কেন আমি বলবো দেখে যে তোমাকে এটা করতে হবে? সে তো করতে পারবে না। সেই টাকাটা বরং যাদের সামর্থ্য আছে তাদের মাধ্যমে বিতরণের চেষ্টা করতে পারলে আমার মনে হয় আরেকটু এফেক্টিভ হবে। মডেলগুলো বাংলাদেশে আছে এবং দ্যাটস সাকসেসফুল মডেল। ধন্যবাদ জনাব এম এ মান্নান এমপি। করোনা সংক্রমণ আবারও ভয়াবহভাবে বেড়ে গেলে শক্ত পদক্ষেপের ইঙ্গিত ইতিমধ্যে সরকার দিয়েছে। যদি করোনার পরিস্থিতির অবনতি ঘটে তাহলে অর্থনীতি সচল রাখতে কি পরিকল্পনা আপনাদের রয়েছে? হ্যাঁ, এক ধরনের পারভেসিভ ভয় আছে কিন্তু গ্লোবালি, যে এইটা কোথায় যাচ্ছে। এবং ইকোনমি যদি আপনি যে যুক্তরাষ্ট্রে যে ঘন্টা বাজায় কেউটাকে বলে যে শেয়ার মার্কেটের প্রধান জায়গা, যে ওখানে যে বাড়ছে, বায়োলেন্ট একটা ভাব এসছে এই ভ্যাকসিনের ভালো সংবাদ পেয়ে, এটা কিন্তু এটা গন থ্রু দ্য এন্টায়ার সিস্টেম। হংকং ও নড়াচড়া করছে, জার্মান এবং ব্রিটিশ বাজারগুলো মানে পজিটিভলি নড়াচড়া করছে। এই নড়াচড়ার মাধ্যমে আমরা বার্তা পাচ্ছি কি, যে মূল যে ড্রাইভার অফ দ্য ইকোনমি, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান অলরেডি কিন্তু রিবাউন্ডেড, খবর আমি নিজেই পড়েছি 2-3 দিন আগে, অনেক বেটার চলে আসছে। চাইনিজ আর অলরেডি আগের সময় থেকে রিবাউন্ডেড।
সুতরাং এইদিকে ইস্টের দিকে দুই বড় বাজার, আর পশ্চিমের দুইটা ভ্যাকসিন বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে, খবর বেরোবার সঙ্গে সঙ্গে কিন্তু ওদের ওই শেয়ার মার্কেট লাফিয়ে লাফিয়ে উঠছে। দ্যাট ইজ এন ইন্ডিকেশন যে এইটা দিস বার্তা উইল গো টু কনজাম্পশন মার্কেট। কনজাম্পশন মার্কেট করে আমরা যা বানাই, যা বিক্রি করি, আজাদ সাহেব যা বানায়, যা বিক্রি করে, তার ডিমান্ড বাতিলের তো প্রশ্ন ওঠে না, আরো বাড়বে। এছাড়া আরো ভালো দিক যেটা, নতুন ধরনের কিছু আইটেমের আমরা শুনছি, আমরা নাকি স্পেশালাইজেশন আমাদের ডেভেলপ করেছে, সেখানে এই বাজারে নতুন নিশা আমরা পাবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সেকেন্ড ওয়েভ বলে বা যে একটা ভীতিপ্রদ মানসিকতা, হাইপ অনেকটাই মনে করি। মৃত্যু হবে, আমি মনে করি এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়ার্স্ট ইজ ওভার। এবং আমার নিজের ধারণা, আমি কোন বিশেষজ্ঞ নই, এটা কাণ্ডজ্ঞান থেকে বলছি, আজাদ ভাই বলছে 21 বছর সারা বছর, আমার ধারণা এটা মোটেও আমি মনে করি না। বাই মিডল অফ নেক্সট ইয়ার অথবা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার যে চলছে শেষের, আমরা বাইরে হাই এন্ড ড্রাই আমরা পৌঁছে যাব উপরে, এটা আমি মনে করি, এটা আমার ধারণা। এবং সেই জন্য সরকার প্রস্তুত, সরকারের বিভিন্ন ধরনের পলিসি, যে যেমন এই যে ব্রিজের যে পলিসি মেটারটা ইত্যাদি, এবং অন্যান্য গুলা যেগুলা, এবং বিজিএমইএ, বিকেএমইএ, তাদের সঙ্গে যে আমাদের কন্টিনিউয়াস একটা পজিটিভ যে একটা সম্পর্ক, এটা আরো চলমান, আরো জোরদার হচ্ছে। এর ফলে আমি মনে করি যে আমরা যত ভয় সৃষ্টি করা হচ্ছে, হাইপ যেগুলা মানে করা হচ্ছে, সেটা ঠিক হবে না। উই মাস্ট হ্যাভ ফেইথ, উই মাস্ট হ্যাভ কনফিডেন্স। এবং আমাদের ওয়ার্কাররা, যেহেতু ওয়ার্কার, কালকে আজাদ ভাই অন্য একটা প্রোগ্রামে বলছিল যে এন্টায়ার এই সেক্টরের ওয়ার্কারদের মধ্যে কোনো করোনা কেস নেই তেমন, এবং ডেথও আল্লাহর হুকুমে অনেক কম। তার মানে কি, এইসব ব্যবহার করে আমরা বোধ হয় আমরা এই সময়টা পার হতে পারবো। জি জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। দর্শক, জিডিপিতে 25% অবদানের পাশাপাশি শিল্প খাতে 86% কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকারী এসএমই খাতে করোনার কারণে ক্ষতি হচ্ছে প্রায় 92,000 কোটি টাকা। অর্থনীতিতে বিপুল অবদান রাখলেও সরকার ঘোষিত প্রণোদনার সুবিধা পাবার ক্ষেত্রে ব্যাপক অবহেলা আর অবজ্ঞার শিকার হচ্ছে এই খাতটি। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির গতি ধরে রাখতে হলে এসএমই খাতের জন্য ঘোষিত প্রণোদনার ছাড় নিশ্চিত করতে হবে। ঋণ খেলাপি পুনঃতফসিল ও পুনর্গঠনের সুবিধা গ্রহণকারীদের আবারও প্রণোদনার টাকা ঋণ দিয়ে দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত এবং সদ্যোক্তাদের অর্থায়ন নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.